হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর ফেভারিট মিউজিক্যাল শো ওল্ড স্কুল বিটস। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি জেনিফা, এবং আমার সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন টুলু অ্যান্ড ফ্রেন্ডসের টুলু ভাই এবং শুভ ভাইয়া। কেমন আছেন ভাইয়া? ভালো। ওকে, ওয়েলকাম টু আওয়ার শো। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। ফার্স্টেই ভাইয়ের কাছে জানতে চাবো যে আমরা সবাই জানি বাংলাদেশ ব্যান্ড সঙ্গীতের এই সেক্টরটাতে আপনার অবদান আসলে অনেক বড়। সো ব্যান্ড সঙ্গীত নিয়ে কাজ করার যে একটা সাহস, এটা আসলে কিভাবে পেলেন বা কেন ব্যান্ড সঙ্গীতটাকে আপনি চুজ করলেন, একটু জানতে চাচ্ছি। আসলে তো কোনো কিছু প্ল্যান করে তো আর কোনো কিছু হয় না, করতে করতে একসময় হয়ে যায়। তো যে মানে অবদান রাখতে হবে বা অবদান রাখবে এরকম কোনো প্ল্যান কোনো দিন ছিল না। মিউজিক করছি, তো এখন যেটাকে অবদান বলছেন আপনারাই জানেন। তো আমি আসলে আমার কাছে ওটা মনে হয় না, কারণ মিউজিকটা এতই বড় যে আসলে অবদান কোনো বিষয় না। বিষয় হলো যে করে যাওয়া, কন্টিনিউয়াসলি করে গেছি। তো এখানে আসলে ওই যে বললাম যে সাহস জানি না, জাস্ট ভালো লাগতো, মিউজিক করতাম, ব্যান্ড করতাম, আর ব্যান্ড মিউজিক ভালো লাগতো, যার কারণে ব্যান্ড মিউজিকের দিকে ঝোঁকা। এছাড়া আলাদা কোনো কারণ নাই, বিশেষ কোনো কারণ নেই। ওকে, সো প্রথম যে ব্যান্ড গ্রুপটা ক্রিয়েট করেন তখনকার ফাউন্ডার মেম্বার্স কারা কারা ছিল এবং কখন সেটা ফাউন্ড হয়, একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, প্রথম ব্যান্ড আসলে আমার প্রথম ব্যান্ড ছিল ফ্রিজিং পয়েন্ট, যেখানে শুভ্র ছিল লিডার এবং আমি ওখানে জয়েন করেছিলাম বেস গিটারিস্ট হিসাবে। পরবর্তীতে সেকেন্ড ব্যান্ডটা আমি ফর্ম করি, সেটা চাইম 1983 সালে। হ্যাঁ, তো সেটা চললো 1990 পর্যন্ত। তারপরেও এটা কন্টিনিউ করেছে চাইম, কিন্তু আমি আবার নতুন করে ব্যান্ড করলাম আর্ক 1991। হ্যাঁ, ওকে, সেই গল্পটা শুনবো, শুরুর গল্পটা, যে কিভাবে আসলে ব্যান্ড। কোনটা, আর্ক না চাইম? আর্ক। আচ্ছা, আর্ক আসলে চাইম থেকে আমি বেরিয়ে যখন আর্ক শুরু করলাম, তখন আমার সাথে যারা ছিলেন, যেমন পঞ্চম ছিল, ফরিদ ভাই ছিলেন, জাহাঙ্গীর ভাই ছিল, তারপর শামীম ছিল, মুবিন ভাই ছিলেন, পার্থ ছিল, অনেকে ছিলেন আমার সাথে। তো ওই সময়টা সব একসাথে, যেহেতু একটা ব্যান্ড শেষ করে একটা ব্যান্ড শুরু করছি, এবং ওই সময়টা ব্যান্ডের একটা জোয়ারও এসেছিল, যার কারণে আমরা খুব সবাই মানে ওই সময়টা আসলে অনেক ভালোবাসা ছিল মিউজিকের প্রতি। আসলে সব কিছু ভালোবাসার জন্যই করা ম্যাক্সিমাম কাজটা, আর কনসিকুয়েন্সেস যা হয় তা হচ্ছিল, কিন্তু ওই মানে পপুলার হব বা এটা করতে হবে ওটা করতে হবে ওইটার জন্য ঠিক ব্যান্ড করা না। আসলে ভালো লাগছে করছি, কখন পপুলার হলো কখন আমরা নিজেরও অনেক বুঝতে পারিনি আসলে। সেটা কোন সময়কার কথা ভাইয়া? আমি 1991 সালের কথা বলছি। 1991, অনেক আগের কথা। সো ভাইয়া, আড্ডা তো অফকোর্স আরো দিব, তার আগে একটা গান শুনতে চাই। প্রথমে কোন গানটি শুনবো? প্রথমে গান শুনবো আকাশ ঢেকে আছে। এই গানটির কথা লিখেছেন তুহিন আখন্দ এবং সুর আমার। ওকে, শুনে আসি গানটি আমরা। আমার মন বিষণ্ণতা, তুমি কোথায়? আকাশ ঢেকে আছে কালো মেঘে, আমার মন বিষণ্ণতা, তুমি কোথায়? নদী ফুঁসে ওঠে ঢেউয়ে ঢেউয়ে,
চাতক পাখি ডাকে বৃষ্টিকে, আমি ডাকি তোমার। আকাশে ভাসে মেঘের ভেলা, আমি ভাসি অজানা, তুমি কোথায়? আকাশ ঢেকে আছে কালো মেঘে, আমার মন বিষণ্ণতা, তুমি কোথায়? ফাগুন ফিরে আসে ফুলে টানে, আমি থাকি আশা, দু চোখ ভরে আসে স্বপ্ন সবার, রিক্ত আমি অসহায়, নতুন ভরে শুরু সবার জীবন, আমার জীবন অবলা, তুমি কোথায়? আকাশ ঢেকে আছে কালো মেঘে, আমার মন বিষণ্ণতা, তুমি কোথায়? আজ তুমি কোথায়? থ্যাঙ্কস ভাইয়া ফর দিস বিউটিফুল সং। আমি জানতে চাচ্ছি গানটার পিছনে কি কোনো স্টোরি আছে, যেহেতু বলছিলেন যে সুর আপনি করেছেন, সো সুর করতে যে কোনো মজার স্টোরি কি আছে? মজার স্টোরি, এই গানটা যখন প্রথম শুরু করি, এই গানটা ছিল আসলে আর্কের শেষ অ্যালবামে, হারান মাঝি অ্যালবামে। তো শুরু করার সময় এই গানটা মানে তুহিন আখন, যিনি কবি তুহিন আখন, ওনার কাছ থেকে আমি পেয়েছি অনেক কষ্টে, অর্থাৎ আমার এক বন্ধুর থ্রুতে, শামীমের থ্রুতে। তো শামীম এই গানটা আমার কাছে মানে অনেক দিন ধরে দিচ্ছি দিব করে প্রায় বেশ কিছুদিন পরে আমাকে দেয় গানটা। মানে প্রথমেই দেয় না, কিন্তু প্রথমেই গানটা দেখে আমার পছন্দ হয়ে যায় এবং আমি গানটা করে ফেলি, এবং পরে আমি খুঁজে বের করি কবি তুহিন আখনকে, যে ওনাকে কোথায় পাওয়া যায়। মানে গানের লেখাটা এতই ভালো লেগেছে যে মানে আপনার এটা লাগবেই, এমন একটা ব্যাপার ছিল। সো ভাইয়ের কাছে জানতে চাবো যে তখন 1991 বা তারও আগে যখন আপনি প্র্যাকটিস করতেন, কারণ আমার মনে হয় তখন প্র্যাকটিস প্যাড জিনিসটা এত অ্যাভেলেবল ছিল না, সো প্র্যাকটিস কিভাবে করতেন? আচ্ছা, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, কারণ প্র্যাকটিস প্যাড আসলে তখন ছিল না। আমি যখনকার কথা বলছি এটা 81, 82 এর কথা, তো তখন কারো বাসায় গিয়েও এভাবে সম্ভব না ড্রাম সব কিছু নিয়ে প্র্যাকটিস করা। তো তখন আমি ফ্রিজিং পয়েন্ট করি, এবং আমরা কি বলে লিড গিটারিস্ট ছিল শুভ্র, ও পড়তো আর্ট কলেজে। তো আমরা করতাম কি, আর্ট কলেজের ঠিক অপোজিটে সোহরাওয়ার্দী উদ্যান, ওখানে গিয়ে মাঠের মধ্যে মাঝে মাঝে প্র্যাকটিস করতাম, মাঝে মাঝে আর্ট কলেজের পেছনে একটা ভেতরে, সামনের দিকে ভেতরে একটা ক্যান্টিন ছিল, ওখানে প্র্যাকটিস করতাম। এভাবেই কিন্তু আমরা প্র্যাকটিস করতাম, কারণ কোনোদিন যদি প্র্যাকটিসের সুযোগ পাওয়া যেত কারো বাসায়, বেশিক্ষণ করা যেত না, ওই বাবা মা চিল্লাচিল্লি করতো, কারণ প্রচুর সাউন্ড হতো। হ্যাঁ, আর ব্যান্ড মিউজিকটা মনে হয় তখন ফ্যামিলি থেকে অতটা সাপোর্টিভ ছিল না। আমাদের ফ্যামিলিগুলি মনে হয় সাপোর্টিভ ছিল, মানে কিছু ফ্যামিলিতে মনে হয় এই প্রবলেমগুলো ছিল, প্লাস আশেপাশে মানুষের কমপ্লেনের একটা ব্যাপার ছিল, সাপোর্টিভ ছিল না কি, সেটাই। অলরাইট, সো ভাই আবার একটা গানে যাই, কোন গানটি শুনবো? এবার গানটা গাইবো এমন একটা সময় ছিল, লেখা বাপ্পি খানে, সুর আমার। ওকে, শুনে আসি গানটি আমরা।
এমন একটা সময় ছিল মায়াবী রাত নিঝুম ছিল, তখন আকাশে ছিল তারা, চাঁদের আলোর ফোয়ারা। তোমার হাতে এই হাত ছিল, হৃদয়ে গুঞ্জন চলছিল, নীরবে এই মন নিয়েছিলে, কেন তা ফিরিয়ে দিলে? চাঁদ আছে আকাশে, নীরবতা বাতাসে, সবকিছু আগের মতো, শুধু তুমি নেই আমার সাথে। তোমার আমার পথ চলে গেছে দূরে, কোথায় সীমাহীন অজানা। এমন একটা সময় ছিল মায়াবী রাত নিঝুম ছিল, তখন আকাশে ছিল তারা, চাঁদের আলোর ফোয়ারা। এমন একটা হৃদয় ছিল, সুখগুলো বাস করছিল, সুনিপুণ অভিনয় করে তুমি কেন আজ হারিয়ে গেলে? এই আমার কাছে তুমি ছিলে, বুক ভরা ভালোবাসা নিয়ে, তখন হৃদয় দিয়ে সারা, কেন তুমি অচেনা হলে? চাঁদ আছে আকাশে, নীরবতা বাতাসে, সবকিছু আগের মতো, শুধু তুমি নেই আমার সাথে। তোমার আমার পথ আজ চলে গেছে দূরে, কোথাও সীমাহীন অজানা। এমন একটা সময় ছিল মায়াবী রাত নিঝুম ছিল, তখন আকাশে ছিল তারা, চাঁদের আলোর ফোয়ারা। আরো একটি অসাধারণ সুন্দর গান শুনলাম আমরা। ভাইয়ের কাছে জানতে চাইছি, বলছিলেন যে প্র্যাকটিস আসলে যখন যেখানে জায়গা পেতেন তখনই আসলে প্র্যাকটিসটা করা হতো। সো কোনো মজার স্মৃতি কি আছে? সাপোজ এক জায়গায় প্র্যাকটিস করতে গেলেন এন্ড কোনো ঝামেলা বা কোনো মজার কিছু যেটা আমাদের সাথে শেয়ার করতেন। আচ্ছা, এটা 1985 কি 86 হবে, তখন আমরা চাইম করি। তো তখন প্র্যাকটিস করতাম, আমার বন্ধু ছিল পুরন ঢাকায়, টম নাম ছিল, ওর বাসায়। তো ওর বাসায় আবার একটা পিচি ছেলে ছিল। তো প্র্যাকটিসের যখন ব্রেক দিতাম, ওই ছেলেটাকে বলতাম যা পুরি নিয়ে আয়। তো পুরীর দোকানটা ছিল ঠিক বাসার অপোজিটে, তো পুরি নিয়ে আসতো, আমরা খেতাম। তো মাঝে মাঝে খেয়াল করতাম পুরি আনতে কিন্তু ও খুব অনেক সময় লাগাতো, অর্থাৎ রাস্তার ওপারে পুরীর দোকান, কিন্তু ও সময় লাগাতো 20 মিনিট 15 মিনিট এরকম। তো একদিন আমাদের এক বন্ধুকে বললাম, দেখ তো এত দেরি করে কেন? তো আমাদের বন্ধু শামীমও গেল আর কি দেখতে যে কি হয়েছে, ওকে ফলো করছে। হ্যাঁ, তো ওকে দেখা গেল যে পুরি কিনে হাফওয়ে এসে সব কয়টা পুরি বার করে চাটছে, যেটা আবার প্যাকেটের মধ্যে রাখছে। তো ওইটা আর কি খেটে তারপর আমাদের এনে দিত। তো আমরা জানতাম না যে যত প্র্যাকটিস করেছি, ওকে দিয়ে যতবার পুরি আনিয়েছি, একই ঘটনা ঘটেছে। ওকে, ঠিক আছে ভাই, আমরা আবার আড্ডায় ফিরব। দেখছেন ওল্ড স্কুল বিটস, আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন টুলু ভাই। ভাই, আপনার কাছে জানতে চাবো যে অনেক কনসার্ট করেছেন আপনি, সো মেমোরেবল কনসার্ট কোনটা ছিল আপনার লাইফে, যে কনসার্টের কথা এখনো আসলে মনে পড়ে আপনার? আমার দুটো কনসার্টের কথা মনে পড়ে। জীবনের প্রথম মানে ব্যান্ড যেটা ফর্ম করলাম চাইম, সেটা নিয়ে যে প্রথম কনসার্ট করেছিলাম 16 ডিসেম্বর 1983 সাল হবে ওই সময়টা। ওই দিনের কনসার্টটা মনে পড়ে, কারণ ওটা করেছিলাম ওল্ড টাউনে, এবং আমরা পেমেন্ট পেয়েছিলাম 1600 টাকা। 1600 টাকা, এবং পেমেন্ট পাওয়া ওই 1600 টাকা পাওয়ার পর আমরা স্টারে গিয়ে আবার বিরিয়ানি টিরানি খেলাম রাত্রেবেলা।
আচ্ছা কারণ সব পেমেন্টই সব ইনস্ট্রুমেন্টের ভাড়া শেষ দেওয়ার পরে আমাদের হাতে 300 কি 400 টাকা মতো ছিল, তো ওই টাকা দিয়ে আমরা বিরিয়ানি খেলাম, এটাই আমার খুব মনে পড়ে ওটা। আর আরেকটা কনসার্ট 97-এ, ওইটা আমার আর্কের সাথে শেষ কনসার্ট ছিল শাহিন স্কুলে। তো ওই কনসার্টে মানে আমি বাইরে চলে যাওয়ার ঠিক আগের কনসার্ট ওইটা, তো ওইটা ছিল আমার লাস্ট কনসার্ট এবং আমি ভেবেছিলাম যে আমি হয়তো 1 বছর পরে ফিরবো, জাস্ট ঘুরে আসবো, কিন্তু আমার ফেরা হয়নি। তো ওই কনসার্টটা আমার খুব মনে পড়ে। মানে কেন ওই কনসার্টটা মনে পড়ে? এটা লাস্ট ছিল এইজন্য? না, ওটা বিশাল একটা কনসার্ট ছিল, শাহিন স্কুলে বাম্বার কনসার্ট ছিল, সবগুলো ব্যান্ড ছিল, ওইটা আমার খুব মেমোরেবল একটা কনসার্ট, কারণ ওইটা ছিল আমার লাস্ট কনসার্ট, তারপর আমি আর কোনোদিন কনসার্ট করতে পারিনি। আচ্ছা, সো আমরা আরেকটা গানে মনে হয় যেতে পারি। কোন গানটি শুনবো এখন? রেশমি জোছনায়। ওকে, গানটার কথা লিখেছেন খোসনুর আলমগীর, সুর আমার। আচ্ছা, শুনে আসি গানটি আমরা ভাইয়া। রেশমি জোছনায় মন যে তোমাকে চায়, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। রেশমি জোছনায় মন যে তোমাকে চায়, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। দুজনে হয়ে যায়, কোনো বাধা আজ নাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই। রেশমি জোছনায় মন যে তোমাকে চাই, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। মুখরিত এই ক্ষণ কলিদের গুঞ্জন, উন্মন দুটি মন প্রণয়ের রুরন, দুজনে হয়ে যাই, কোনো বাধা যে নাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই। রেশমি জোছনায় মন যে তোমাকে চাই, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। চোখ তুলে যায় ফুল, ভেঙে যায় যত ভুল, জোয়ারের দুটি কুল, উচ্ছল বুলবুল, দুজনে হয়ে যাই, প্রাণে নব সাড়া পাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই। রেশমি জোছনায় মন যে তোমাকে চাই, এসো না কাছে এই স্নিগ্ধ রাতে। দুজনে হয়ে যাই, কোনো বাধা যে নাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই, তোমাকে শুধু কাছে চাই। আরো সুন্দর একটি গান শুনলাম আমরা। সো ভাইয়ের কাছে জানতে চাই, ফার্স্ট রেকর্ডিং এর যে মেমোরিটা ছিল সেটা আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। এটা 1980 সালে, তখন রেকর্ডিং স্টুডিও সেরকম ছিল না, অন্তরা, শ্রুতি, ইপসা, এই 3টা স্টুডিও ছিল, এবং আরেকটা স্টুডিও ছিল মুভিটোন, ওটা মিউজিক ডিরেক্টর আজাদ রহমান সাহেবের। তো
তো আমরা ওখানে একটা শিফট পেলাম একটা গান করার জন্য বিদায় বেলা। সেটা কোন সময়কার কথা? 1980 সালের কথা। ওকে, 1990। তো তখন ওখানে গেলাম যখন, আমি তো আসলে জানি না স্টুডিওতে আসলে কিভাবে রেকর্ডিং হয়, কিছুই না। আচ্ছা। কিন্তু গিয়ে আমিও বুঝতে পারিনি কি হচ্ছে। তো আমার ভাই বা বড় ভাই বাজিয়েছিলেন কিবোর্ড এবং আমি বেস গিটার বাজিয়েছিলাম, কিন্তু ঠিক আমি বুঝতে পারিনি আসলে কি হয়েছে। কিন্তু রেকর্ডিং হচ্ছিল, বুঝতে পারছিলাম হ্যাঁ রেকর্ডিং হচ্ছে, কিন্তু সবাই একসাথে বাজাতে হতো এবং সবাই ওই হলের মধ্যে বসে বাজাতে হতো একসাথে, ওখান থেকে টেক হতো একবারে। তো ওইটা আর কি ইন্টারেস্টিং ছিল আমার জন্য। আর মনে হয় তখন মনে হয় আরেকটা প্রবলেম ছিল যে একটা গানে একটু মিস্টেক মানে এটা আবার শুরু থেকে পুরাটা করতে হবে। অবশ্যই অবশ্যই, সেটা তো পরবর্তীতে 85 এর আগ পর্যন্ত বোধহয় 83-4 পর্যন্ত বোধহয় ওই প্রবলেমে আমরা ভুগেছি, অর্থাৎ সবাই মিলে একসাথে বাজাতে হবে। একটু ভুল মানে সবার ভুল আবার প্রথম থেকে শুরু হলো। ওকে, সো ভাইয়া আমরা একটা গানে যাই, কোন গানটি শুনবো এখন? এখন যে গানটা শুনবো দূর পরবর্তী গানটা, কথা লিখেছেন আসিফ ইকবাল আর সুরামা। ওকে, শুনে আসি ভাই গান। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর তুমুল উল্লাসে ভরা প্রিয় শহর। সেখানে ব্যস্ত সবাই, হয়তো মেলে না সময়, তবু সেখানে ফিরে যেতে চায় ফেরারি হৃদয়। এই একাকী জীবন ভালো লাগে না আমার, বিষণ্ণ দিনের শেষে বিষণ্ণ রাতের শেষে। এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো। মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে, প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে। মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে, প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে। হয়তো বদলে গেছো, হয়ে গেছো অচেনা তুমি, তবু তোমাকে ফিরে পেতে চাই দূরের আমি। এই একাকী জীবন ভালো লাগে না আমার, বিষণ্ণ দিনের শেষে
বিষণ্ণ রাতের শেষে এই দূর পরপাশে তারাগুলো আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো মাঝে মাঝে স্বপ্নের পেছে স্মৃতিরা এসে আমাকে করে যায় বড় বেশি এলোমেলো এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো খুব সুন্দর এবং বেশ পপুলার একটা গান শুনলাম আমরা। ভাইয়ের কাছে জানতে চাই এই গানটির পেছনের কোনো স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন? হ্যাঁ, স্মৃতি একটা আছে। এই গানটি আমাকে দিয়েছিল আসিফ ইকবাল। আসিফ ইকবালের কাছে নিয়েছিলাম গানটা। তো গানটা আমি 96-এ নেই, 95 কি 6-এ। তখন আমি জানতাম যে আমি আসলে বাইরে চলে যাব, কারণ আমি ইমিগ্রেশনের প্রসেস তখন হয়ে গেছে। তো মানে বাইরে কীরকম ফিল করব সেই ফিলিংটা আগেই ফিল করে ফেলেছিলাম আর কি। তো ওভাবেই গানটা গাওয়া। কিন্তু পরবর্তীতে যখন আসলেও বাইরে চলে যাই, পরে কেন যেন গানটা অনুধাবন করতে পারি যে আসলে গানের প্রত্যেকটা কথা খুব সত্য, খুব রিয়েল। হ্যাঁ, ওকে। সো ভাই আড্ডায় আবারও ফিরবো, আরও গান শুনবো। ভাইয়ের কাছে জানতে চাইবো এখন, ফ্যান তো অনেক আছে আপনার, সো এমন কি কোনো মজার স্মৃতি মনে পড়ে বা কোনো ক্রেজি ফ্যানের কথা আপনার মনে পড়ে যেটা এখন এই মুহূর্তে আমাদের সাথে শেয়ার করতে চান? হ্যাঁ, আসলে একবার আমরা গিয়েছি কক্সবাজার, আমি এবং হাসান, আমাদের আর্কেড ভোকালিস্ট। তো ওখানে আমি আর হাসান এমনি কি বলে সি বিচে হাঁটছি, এর মধ্যে বেশ কয়েকটা ছেলে দৌড়ে আসছে হাসানের কাছে, এসে বললো হাসান ভাই একটু অটোগ্রাফ দেন। তো হাসান ভাই অটোগ্রাফ দিচ্ছে, আমি পাশে দাঁড়ায়, আমার কাছেও আরও 2-1 আসছে, আরও 2-3 জন আমার কাছ থেকে নিল অটোগ্রাফ। তো লাস্ট যেজন নিয়ে আমি অটোগ্রাফ দিচ্ছি, এর মধ্যে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি জেমস ভাই না? তখন আমি আশ্চর্য বললাম, তুমি আমাকে চিনো না, আমার অটোগ্রাফ নিচ্ছ, আমি তোমাকে অটোগ্রাফ দিব না। আমার খুব মজা লাগছিল। জেমসের হলো এক মাথা চুল, আমাকে দেখে তো অ্যাটলিস্ট এটা বোঝা উচিত জেমস ভাই এটা না। বেশ মজার একটা ব্যাপার ছিল। ওকে, সো ভাই আমরা একটা গানে যেতে চাই, কোন গানটি শুনবো এখন? এখন যে গানটা শুনবো এটা আমরা আমাদের তাজমহল অ্যালবামের পাগল মন গানটা পঞ্চমের গেয়েছিলাম আমি। ওকে, শুনে আসি ভাই গানটি আমরা। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। আপন আপন করিস যারে, আপন আপন করিস যারে, আপন আপন করিস যারে, সে তো আপন নয় রে আমার পাগল মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন। এদিক ওদিক চাইলে তুই দেখবি কতজন, ঘর হারায়া পথ চইলা দেখবি এ ভুবন। আসল মনো পাইতে হইলে, আসল মনো পাইতে হইলে, আসল মনো পাইতে হইলে সাধন প্রয়োজন রে আমার পাগল মন। ওরে আমার পাগল মন, চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন।
জড়িয়ে মায়া জালে মন পুড়াইয়া হায় সোনা হইলে পরে তারে সবাই পাইতে চায় এক জীবনের জগৎটারে জীবন দিয়ে ভালোবেসে আসল মন পাইবি তুই ওই জগতে হায় ওরে আমার পাগল মন ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন আপন আপন করিস যারে আপন আপন করিস যারে আপন আপন করিস যারে সে তো আপন নয় রে আমার পাগল মন ওরে আমার পাগল মন চিন্তা ভাবনা কইরা তুমি দিও তোমার মন বেশ পপুলার আরো একটা গান ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে যখন সাপোজ আপনি কোনো রাস্তা দিয়ে বা কোথাও আছেন বা হেঁটে যাচ্ছেন তো কোথাও গানটা বাজছে আপনার ওই টাইমের অনুভূতিটা কি ছিল আসলে কেমন লাগতো যে নিজের গান মানুষ শুনছে এবং এত মানে ভালোবেসে গানটাকে করে নিয়েছে আপন করে নিয়েছে কেমন লাগতো শুনতে খুব ভালো লাগতো কিন্তু নিজেকে কোনোদিনই গায়ক মনে হয়নি কারণ এই গানটা গাওয়ারও কথা ছিল না আমার গাওয়ার কথা ছিল অন্য কারো সেই স্টোরিটা একটু শুনবো ভাইয়া আচ্ছা তো এই গানটা আর কি রেকর্ডিং এর আগে মানে 2 দিন পরে একদিন পরে আমাদের অ্যালবাম জমা দিতে হবে কারণ 3 দিন পরে ঈদ ওকে তো তখন তো ঈদের আগে অ্যালবাম বের হতো তো এখন জমা দিতে হবে কালকে অ্যালবাম জমা দিতে হবে তখনও গানটা গাওয়া হয়নি তো আমাদের ব্যান্ডে আর কে শামীম ছিল যে ফোক ভালো গাইতো তো ওকে যখন রিকোয়েস্ট সবাই বললো যে আপনি এই গানটা গান ও গাইতে চাইলো না বললো যে না আমি এই গানটা গাইতে চাচ্ছি না আমি একটু আমাকে অন্য ধরনের কোনো গান দাও একটু রক টাইপের কিছু দাও আচ্ছা তো তখন আমাদের হাতে আর সময় ছিল না তো এখন পঞ্চমও গাবে না হাসানও এই গান গাইতে চাচ্ছে না কারণ ওদের গলা একটু ডিফারেন্ট গানের জন্য তখন বাধ্য হয়ে কিন্তু আমাকে গানটা গাইতে হলো মানে আসলে আমি রেডি মানে গানটা যে আমি গাবো আমি জানতাম মানে রীতিমতো জোর করেই গাওয়া হলো গানটা গাওয়া হলো এবং গাইলাম গাওয়ার পরে বলছে মানে যাকে দেয়া হয়েছিল স্বামী যে গানটা আমাকে দিতে পারতি গাওয়ার পরে তো যাই হোক গানটা যখন মার্কেটে চলে গেল এবং পরবর্তীতে যথেষ্ট জনপ্রিয়তা পেল তখন স্বামী মাঝে মাঝে আমাকে বলতো গানটা আমাকে দিতে পারতি গানটা আমি গেলেও পারতাম মনে হয় ওকে সো ভাই আমরা আরেকটা গানে যাব কোন গানটি শুনবো এখন এবারে গানটি একটা ডুয়েট অ্যালবামে গিয়েছিল কথা লিখেছিল লতিফুল ইসলাম শিবলি সুর আমার আগে শিল্পী ছিলেন শাকিল জাফর এবং তপন চৌধুরী শুনে আসি ভাই গান তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারাদিন মা তুমি আমার সারা বেলা তুমি আমার প্রথম সকাল একাকী বিকেল ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারাদিন মা তুমি আমার সারা বেলা তুমি আমার প্রথম সকাল
আর তুমি আমার প্রথম সকাল তুমি আমার মোর প্রান্তে ঘন সবুজ বন তুমি আমার তপ্ত বুকে ঝড়ো ঝড়ো আষাঢ় শ্রাবণ তুমি আমার সূর্যাস্তে ঝিকিমিকি বালুকা বেলা তুমি আমার প্রথম সকাল একাকী দুপুর ক্লান্ত বিকেল বেলা তুমি আমার সারাদিন তুমি আমার সারা বেলা তুমি আমার প্রথম সকাল থ্যাংক ইউ ভাইয়া, এত সুন্দর একটা গান এবং আমার পছন্দের একটা গান আমাকে গেয়ে শোনানোর জন্য। ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এখন কি নিয়ে ব্যস্ত আছেন? এখন যেটা নিয়ে ব্যস্ত যে এখানে আসার পর কিছু মিউজিক ভিডিওর কাজ করছি। আমার স্ত্রী টিনা কিবরিয়া ভালো গায়, ওর কিছু মিউজিক মানে গানগুলি গাওয়া হয়েছে, জাস্ট মিউজিক ভিডিওগুলির উপর কাজ করছি, এডিটিং করছি। তো ওটাই আমার ব্যস্ততা বর্তমানে। ওকে, সো দেখতে দেখতে ভাইয়া আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যাওয়ার আগে এখন নতুন যারা ব্যান্ড করছে বা মিউজিকের সাথে আছে তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলতে চান। আমার কাছে যেটা মনে হয় যে আসলে গান বা মিউজিক বা যাই বলেন না কেন, আর্ট কালচারের সব ব্যাপারে ভালোবাসাটা খুব ইম্পর্ট্যান্ট। অর্থাৎ ভালোবাসা এবং রেসপেক্ট, এই দুইটা জিনিস খুব প্রয়োজন। তা আপনার মিউজিকের জন্য হোক বা বাজানোর জন্য হোক বা সব কিছুর জন্য আপনি যদি ভালোবাসা দিয়ে করেন, আমার মনে হয় অনেক অনেক বেশি ভালো কিছু ক্রিয়েট হবে। এখন অনেক ব্যান্ড দেখছি বা অনেক মিউজিশিয়ানও দেখছি, ভালো অনেক স্কিল্ড মিউজিশিয়ান, অনেক ভালো বাজে, রেকর্ডিং কোয়ালিটিও অনেক বেটার হয়েছে। এর সাথে আসলে কিছু ভালোবাসাও দরকার আছে। হ্যাঁ, শুধু স্কিল না, স্কিলের সাথে আবেগ, ইমোশনস এগুলিরও দরকার আছে। তো এই জিনিসটা অ্যাড করতে হবে। অনেকের সাথে আছে, অবশ্যই আছে, কিছু কিছু জায়গায় পাওয়া যায় না, সেই জায়গাগুলিতে ভালোবাসার প্রয়োজন। ওকে, সো থ্যাংক ইউ ভাইয়া আমাদেরকে এত সুন্দর সুন্দর কিছু গান আজকে শোনাবার জন্য এবং আপনার ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। ভিউয়ার্স, ইটস টাইম টু সে গুড বাই। দেখা হবে নেক্সট উইক, সেম টাইম সেম চ্যানেল। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই এনটিভির সঙ্গেই থাকুন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।